শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক, ক্ষমা করা যাবে না মন্তব্য বিএনপি মহাসচিবের। সরকারের প্রতিশ্রুত সময়ে নির্বাচনের আশা করি আগামী দিনে যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো। রাঙামাটির পথে এনসিপির পদযাত্রা, শহীদ ও আহতদের জন্য গণঅভ্যুত্থান সেল গঠন করছে দল। চট্টগ্রামে জানালেন নাহিদ। আমাদের নিজেদের পার্টির তরফ থেকে একটা গণঅভ্যুত্থান সেল, শহীদ এবং আহত কল্যাণ সেল আমরা করছি। সেটার আন্ডারে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। গণহত্যা মামলা ট্রাইব্যুনালের সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তারা ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে ১৫ অক্টোবর তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ। সোশ্যাল মিডিয়ার ঘটনার পাশাপাশি তথ্য বিকৃতিতে উদ্বিগ্ন রাজনৈতিক নেতারা, ভার্চুয়াল লড়াইয়ে সত্য যাচাইয়ের পরামর্শ বিশ্লেষকের। অনলাইন প্ল্যাটফর্মে এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের বক্তব্য বিভ্রান্তিমূলক, বাস্তবতা এবং সামাজিক যোগাযোগের আবার আলাদা দুটো জগৎ তৈরি হয়ে যায়। অনেক পজিটিভ দিক আছে, কিন্তু আবার নেগেটিভ দিকও আছে, যে এখানে অনেক অতিরঞ্জন আছে, মিথ্যাচার আছে। রাষ্ট্রীয় ব্যর্থতার কারণে জাতিসংঘের মানবাধিকার অফিস হলো দেশে, মন্তব্য বিশ্লেষকদের। গুম খুনের মতো জঘন্য অপরাধ কমার আশা। একটা ভরসার জায়গা যদি তৈরি হওয়ার মতো ব্যাপার ঘটতো এত বছরে, তাহলে আমরা আন্তর্জাতিক এই সংস্থাকে বাংলাদেশে ইনভাইট করার মতো প্রয়োজনীয়তা আসলে ঘটতো না। সন্ধ্যায় শুরু বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। লড়াই করতে চান অধিনায়ক লিটন। একাদশে একাধিক স্পিনার রাখার সম্ভাবনা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছোঁয়া খন্দকার। প্রতিশ্রুত সময় অনুযায়ী সরকার নির্বাচন দেবে এমন প্রত্যাশা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নিজেদের মধ্যে ভিন্ন মত থাকলেও সবাইকে নিয়ে রেইনবো নেশন গড়তে চায় দল। সকালে রাজধানীর জিয়া উদ্যানের ৩৬ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তিনি। সবুজ পল্লবে স্মৃতি অম্লান শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার। বৃক্ষরোপণ পূর্ব বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত হওয়ার প্রত্যাশা থাকলেও তা হয়নি। জানান, গণহত্যার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করা যায় না। আওয়ামী লীগ সভানেত্রী মানবজাতি ও নারী সমাজের কলঙ্ক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। মানব জাতির একটা কলঙ্ক, হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। এবং আশা করি আগামী দিনে যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার, যে ২৬ ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো। জুলাই শহীদ ও আহতদের জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থান সেল গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ করতে জুলাই পদযাত্রার ২০তম দিনে চট্টগ্রামে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে এনসিপি নেতারা। পরে নাহিদ জানান, এনসিপি জুলাই আগস্টের আন্দোলনে শহীদ পরিবারের পাশে আছে এবং সব সময় থাকবে। ৫ আগস্টের মধ্যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেয়া হবে বলে আশাবাদী এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র হলে গণঅভ্যুত্থান একটি আইনি স্বীকৃতি পাবে। এরপর রাঙামাটির উদ্দেশ্যে পদযাত্রার জন্য রওনা দেন নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। বিকেলে চট্টগ্রামে পদযাত্রা ও পথসভা করবে দলটি। আমাদের নিজেদের পার্টির তরফ থেকে একটা গণঅভ্যুত্থান সেল, শহীদ এবং আহত কল্যাণ সেল আমরা করছি। পলিটিক্যাল যে জিনিসটা ঘোষণাপত্র সনদ, এটা তো আমরা আমাদের ইয়াতে সবসময় বলছি এবং ৩ আগস্ট সেটা নিয়ে আমরা বড় প্রোগ্রাম করব। ৫ আগস্টের মধ্যেই
সরকার যাতে এটা সরকারও বলছে যে তারা দিবে সনদ এবং ঘোষণাপত্র, এবং ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে থাকবে, সংবিধানে জুলাইয়ের এটা সাংবিধানিক একটা বৃদ্ধি পাবে। আমরা পদযাত্রার খবর একটু জানতে চাই, আমার সহকর্মী আখলাকুস সাফার সঙ্গে কথা বলতে চাই। সাফা, এনসিপির গাড়ি বহর এখন কোথায় আছে এবং রাঙামাটিতে কি কি কর্মসূচি হওয়ার কথা রয়েছে, এবং আমরা যেমনটি বলছিলাম বিকেলে চট্টগ্রামে পদযাত্রা করবে, একটু জানাবেন বিস্তারিত। আপনাকে ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন যে রাঙামাটি একদম শহরের খুব কাছাকাছি এনসিপির যে পদযাত্রা, সেই পদযাত্রা কিছুক্ষণ পর শুরু হবে। পুরো রাঙামাটি শহরে মূলত পৌঁছানোর পর সেখানে পদযাত্রার যে রুট সেটি হচ্ছে রাঙামাটির জেলা শিল্পকলা একাডেমি, সেখান থেকে বনরূপা পুলিশ বক্সের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ থেকে বাজার এলাকায় জনসংযোগ করা হবে, এবং জনসংযোগের পর যে পথসভা সেটি হচ্ছে বনরূপা পুলিশ বক্স সংলগ্ন যেই জায়গা, সেই জায়গাটিতে আপনি দেখতে পাচ্ছেন যে চলতি পথেই কিন্তু যে বাজারগুলো পড়ছে, সেসব বাজারে এনসিপি নেতাদেরকে স্বাগত জানানোর জন্য তাদের যে সমর্থকরা এবং স্থানীয় নেতাকর্মীরা তারা কিন্তু এই জায়গাগুলোতে জড়ো হয়ে তাদেরকে অভিবাদন জানাচ্ছেন এবং স্বাগত জানাচ্ছেন এই রাঙামাটি জেলায়। এবং এই রাঙামাটি জেলা বলতে গেলে এনসিপি যেমনটা দেখলাম যে গতকাল বান্দরবানেও যে পথসভা হয়েছে, সেই পথসভায় এই 3 পার্বত্য যে জেলা আছে, এই 3 পার্বত্য জেলার বিষয়ে তাদের আলাদা করে যে ভাবনা, সেই ভাবনাগুলোর কথা কিন্তু তারা তুলে ধরছেন সেই পথসভাগুলোতে। এবং সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আদিবাসী জনগোষ্ঠী এবং বিভিন্ন জাতিগোষ্ঠী যারা আছে, সেই জাতিগোষ্ঠীর মানুষজনকে বৈষম্য থেকে বাইরে এনে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসা, এবং হচ্ছে তাদের জন্য আলাদা যে ব্যবস্থাপনাগুলো, সেই ব্যবস্থাপনাগুলো রাখা, এবং তাদেরকে যে বৈষম্যের শিকার তারা হয়ে এসেছে এত বছর ধরে, সেই বৈষম্য থেকে তাদেরকে মুক্ত করার জন্য এনসিপির যে প্রত্যয়, সেই প্রত্যয়ের কথা বলছেন। এবং তারা বলছেন যে নতুন সংবিধানের তাদের যে দাবি আছে, সেই নতুন সংবিধান হলে সেই ক্ষেত্রে যে এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যে মানুষজন আছেন তাদেরকে যে সাংবিধানিক স্বীকৃতি, সেই স্বীকৃতিও এনসিপির পক্ষ থেকে দেওয়া হবে, এমনটাও কিন্তু তারা বলছেন। পদযাত্রা রাঙামাটিতে পৌঁছাবে এবং বিকেলে এই পদযাত্রা চট্টগ্রামে যাবে, এবং সেখানেও কিন্তু একটি পথসভার আয়োজন করা হয়েছে। জি সাফা, এবং সেই খবর আপনার কাছ থেকে জানবো চট্টগ্রামে যেই পথসভার কথা রয়েছে। ধন্যবাদ সাফা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক, পলক সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট ১৫ অক্টোবর দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের ৭ মামলায় একযোগে ৩৮ আসামিকে আনা হয় ট্রাইব্যুনালে। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে সাবেক এনটিএমসির পরিচালক জিয়াউল আহসান সহ আনা হয় ১০ জনকে। কাশিমপুর কারাগার থেকে দীপুমণি এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে হাজির করা হয়। এছাড়াও সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ আসামিদের মধ্যে আছেন সাবেক ৯ মন্ত্রী, সংসদ সদস্য ও পুলিশ কর্মকর্তা। মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেট সহ মোট ৭ মামলায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। প্রসিকিউশন বলছে তদন্ত শেষ না হওয়ায় সব মামলাতেই সময় আবেদন করা হবে। এ পর্যায়ে আমরা একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্ত হতে চাই। আমার সহকর্মী মাইনুল মারুফ আছেন সেখানে। মারুফ, গণহত্যার মামলার আজকের যে কার্যক্রম সেটি সম্পর্কে একটু বিস্তারিত তথ্য জানতে চাই আপনার কাছ থেকে। আজ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ সংখ্যক আসামি অর্থাৎ ৩৮ জন আসামিকে কিন্তু সকালে আনা হয়েছিল, এবং বিভিন্ন মামলায় কিন্তু তারা গ্রেপ্তার হয়েছেন ৫ আগস্টের পর, এবং আজ কিন্তু ৬০টি মামলায় কিন্তু এ সকল আসামিদের আনা হয়। এর মধ্যে মানবতা বিরোধী অপরাধের যে মামলা, যেখানে আসামি রয়েছেন প্রভাবশালীরা, সেই মামলায় কিন্তু আমরা দেখেছি যে আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি সহ মোট প্রায় ১৫ জন আজকে আদালত আনা হয়েছিল, ১৬ জন আনা হয়েছিল, এবং তাদেরকে কিন্তু আজকে যে প্রসিকিউশন টিম সেখানে কিন্তু যখন ট্রাইব্যুনালে হাজির করা হয় তখন কিন্তু হাসানুল হক ইনু কিন্তু কথা বলেন ট্রাইব্যুনালে আজকে। তিনি যেমনটা জানিয়েছেন যে তার জিজ্ঞাসাবাদের বিষয়ে, যে কারাগারের জিজ্ঞাসাবাদের বিষয়ে তিনি কোর্টকে অবহিত করেন, বলেন যে তাকে কোনো আদেশ না দেখেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এর পাশাপাশি তিনি বলেছিলেন যে তার ভয়েস টেস্ট করা হয়েছে, এ নিয়ে তিনি শঙ্কায় ভুগছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র
আদালত, এমন অভিযোগ কিন্তু তিনি ট্রাইব্যুনালে তুলে ধরেন। পরবর্তী ট্রাইব্যুনাল বলেন যে আদালতের আদেশের ভিত্তিতেই তাকে কারাগারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এখানে কোনো ষড়যন্ত্রের কোনো কিছু নেই। এরপরে কিন্তু আমরা দেখেছি অন্যান্য মামলাগুলোতে কিন্তু একে একে শুনানি হয়েছে এবং পরবর্তী সবগুলো মামলায় কিন্তু সময় দেওয়া হয়েছে। যেমনটা বলছিলেন আপনি, যেই প্রভাবশালীদের যে মামলাটি, সেই মামলাটিতে কিন্তু আমরা দেখছি 3 মাসের সময় আবেদন করা হয় প্রসিকিউশন থেকে এবং পরবর্তী আদালত কিন্তু তা মঞ্জুর করে কিন্তু সেই সময়টি দেন। এছাড়াও অন্যান্য যে মামলাগুলো রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে একটি মামলা, মানবতা বিরোধী অপরাধের মামলা রয়েছে, সেই মামলায় কিন্তু 3 মাসের সময় দিয়েছেন আদালত। জি মারুফ, বেশ গুরুত্বপূর্ণ তথ্যই আপনি জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। সৎ, নীতিবান, পেশাদার অফিসারগণই পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যেসব অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব দিতে সফল হয়েছেন, তাদের পদোন্নতির জন্য নির্বাচিত করার নির্দেশনা দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর ত্যাগের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে সকল সেনা সদস্যকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 15তম দিনের বৈঠক শুরু হয়েছে। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত। এর গঠন প্রক্রিয়া নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারবেন বলে বিশ্বাস করেন তিনি। আলী রিয়াজ বলেন, 31 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির আশা করছে ঐক্যমত্য কমিশন। রোববার তত্ত্বাবধায়ক সরকার ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার কথা রয়েছে। উচ্চকক্ষ নিয়ে আজ কমিশনের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও কিছু বিষয়ে আলোচনা বাকি আছে বলে জানান ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। বলেন, দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। চলমান সংলাপ চলতি সপ্তাহের মধ্যে শেষ হবে বলেও আশাবাদী ডক্টর আলী রিয়াজ। সেটা আমরা বলেছি, আমরা একমত হয়েছি। এখন প্রধান উপদেষ্টা নিয়ে এবং কাঠামোর বিষয়ে আলোচনা হবে এবং সেটাতে আমরা একমতের জায়গায় আসতে পারবো বলে কমিশন আশাই শুধু করে না, এটা বিশ্বাসও করে। সেটার জন্য আজকে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় আরেকটি বিষয় নির্ধারিত আছে, যেটা প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়। রাজনীতির অন্যরকম প্ল্যাটফর্ম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ঘটনার পাশাপাশি বিকৃত অপতথ্য ছড়ানো বা বিতর্ক বিভেদ সৃষ্টির অভিযোগও কম নয়। কিভাবে বিষয়গুলো দেখেন রাজনৈতিক নেতারা? বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ মনে করেন, বিভিন্ন সময়ে ট্রায়ালের শিকার হয়েছে তাদের দলটি। যদিও কারো বিরুদ্ধে অভিযোগ নেই জামাত নেতা অধ্যাপক মুজিবুর রহমানের। এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব বলছেন, ভার্চুয়াল লড়াই থাকলেও প্রতিষ্ঠিত হবে সত্যই। আর বিশ্লেষকের মতে, যাচাই করতে হবে ভালো আর মন্দ। ভিডিও নির্মাতাদের গুগল পেমেন্ট দেয়া শুরু করে 2007 সালে। বাংলাদেশে এর প্রসার ঘটে 2012 সালের পর। কন্টেন্টে নতুন মাত্রা যোগ করে রাজনৈতিক সমালোচনা। দেশে কয়েকটি গণমাধ্যম বন্ধ ও অন্যরা সংকুচিত হলে সরকারের সমালোচনার ক্ষেত্র হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। 24-এর কোটা বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানে অনেকের চোখ ছিল ভার্চুয়াল জগতে। দর্শকের অতি পছন্দের জায়গা হয়ে ওঠে রাজনৈতিক কন্টেন্ট, যা সহজে বোঝা যায় ভিউ বা শেয়ারে। রাজনৈতিক দলগুলো তার স্বীকার করেছে সোশ্যাল মিডিয়ায়। তবে জুলাই আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তোলা অনেকেই এখন আর সম অবস্থানে নেই। পরিবর্তন এসেছে সময়ের ব্যবধানে, অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রোপাগান্ডার। অনলাইন প্ল্যাটফর্মে এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের বক্তব্য, বিভ্রান্তিমূলক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্রিয়েট করা বিভিন্ন ধরনের বক্তব্য আমাদেরকে বিভিন্নভাবে বিব্রত করছে, এটা সত্য। মিডিয়া ট্রায়াল করার একটা অপচেষ্টা চালু আছে বিএনপির বিরুদ্ধে, সেটা সফল হবে না।
আইনশৃঙ্খলার অবনতিকে ভিন্ন দৃষ্টিতে দেখতে চায় জামাত, বরং দল মত নির্বিশেষে বিশৃঙ্খলার বিপক্ষে দাঁড়ানোর কথা বলেন দলের নায়েবে আমির। আমরা নিজেরা কারো গিবত করার পলিসিতে মোটেও বিশ্বাসী না। কেউ করলে তাকে আমরা থামাই দেওয়ার চেষ্টা করি। অপরাধী যেই হোক না কেন তাকে দলে প্রশ্রয় দেওয়া উচিত নয়। যারা এরকম ভয়াবহ সিচুয়েশন তৈরি করছে তাদের বিরুদ্ধে সব দল মিলে একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। নিজেদের রাজনৈতিক বয়ান স্পষ্ট করতে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি বাড়িয়েছে দলটি। দেশের মানুষের কাছে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করে এনসিপি। বাংলাদেশের জনগণ কিন্তু এখন আর আওয়ামী লীগের সেই প্রোপাগান্ডা খুব বেশি সাড়া দেয় না। তারপরে এই যে তাদের প্রোপাগান্ডা, সেটা দেশের জন্য ক্ষতিকর এবং দেশের স্বাধীনতার জন্য হুমকি। সংকট যেটা হচ্ছে, আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম এখন এত বেশি অনেক সময় ভুল তথ্য ছড়াছড়ি হয় এবং গুজব ছড়ানোর জায়গা তৈরি হয়, যেটা আসলে বাস্তবতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার আলাদা দুটো জগৎ তৈরি হয়ে যায়। প্রশাসন ও রাজনীতি কাছ থেকে দেখা সাবেক এই সচিব মনে করেন আধুনিক যুগে প্রযুক্তি নির্ভরশীলতা থাকবেই, জরুরি হচ্ছে ভালো মন্দ যাচাই করা। অনেক পজিটিভ দিক আছে কিন্তু আবার নেগেটিভ দিকও আছে, যে এখানে অনেক অতিরঞ্জন আছে, মিথ্যাচার আছে, বাড়াবাড়ি আছে। তো এগুলাই আবার কিন্তু মানে একটা নেগেটিভ সমাজকে অস্থির করতেছে। বন্ধ করার কোনো সুযোগও নাই বা উচিতও হবে না, কিন্তু এখন মিথ্যাচারগুলা, অতিরঞ্জনগুলা, অনাচারগুলা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এটা কিন্তু দরকার। বিশ্লেষকরা বলছেন, দায়বদ্ধতার অনুপস্থিতিতে অপতথ্য বা বিকৃত তথ্য ভার্চুয়াল মাধ্যমে ছড়িয়ে দিতে পারে যে কেউ। অপতথ্যের বিরুদ্ধে ভূমিকা রাখতে পারে স্বাধীন গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার সরকার আন্দোলন পরিস্থিতি সামাল দিতে না পেরে 20 জুলাই থেকে সারা দেশে কারফিউ জারি রাখে। সারা দেশে সেনা মোতায়েন হয়। আন্দোলনকারীদের সাথে সমঝোতার জন্য মন্ত্রীদের নিয়ে গঠিত হয় একটি টিম। তবে সমন্বয়কারীরা জানান, সমঝোতার নামে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। দাবি করা হয়, গণমাধ্যমে প্রচারিত 8 দফা দাবিপত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে আসেনি। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের নির্বিচার গুলির পর ছাত্র জনতা বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর চালায়। কার্যত অচল হয়ে পড়েছিল পুরো বাংলাদেশ। রাজধানী পরিণত হয় যুদ্ধবিধ্বস্ত নগরীতে। এরই মাঝে 19 জুলাই রাতে ঘোষণা আসে কারফিউ ও সেনা মোতায়েনের। কারফিউ ঘোষণার রাতে তখনকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণভবনে বৈঠক হয় আইনশৃঙ্খলা বাহিনী ও 14 দলের নেতাদের সাথে। ক্যাবিনেট থেকে প্রজ্ঞাপন যাচ্ছে, কাজেই এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে। রাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের 3 মন্ত্রীর কাছে দাবি পেশ করেন। এ সময় গণমাধ্যমে আইনমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, কিন্তু আন্দোলনকারীদের দাবি পদ্মায় ডেকে নিয়ে নাটক সাজানো হয়। যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। আমাদেরকে পদ্মাতে নিয়ে গিয়ে তখন হচ্ছে একটা স্টেজড একটা প্রেস কনফারেন্স করানো হয়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীদের শহীদ করা হয়েছে, সেই জায়গায় এসে আমরা কোনোভাবেই আলোচনা করতে পারি না। এবং আমাদের স্পষ্টভাবে আমি বলেছি, এবং এই ভিডিও এখনও পর্যন্ত আছে, স্পষ্টভাবে বলেছি যে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। হাসনাত প্রথমে শুরুতে অনেকগুলো কথা বলেছে, তারপর 8 দফা বলেছে, এরপর শেষে আবার আমরা বলেছি যে আমাদের কর্মসূচি চলমান থাকবে, আমাদের কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকবে। তারা নিজেদের মতো করে শুধুমাত্র আমরা যে 8 দফা দিয়েছি ওইটাকে প্রচার করেছে। আমরা যে আগে পরে বলেছি যে কর্মসূচি চলমান থাকবে, কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকবে, এগুলো তারা প্রচার করতে দেয় নাই তখন। কারফিউর মধ্যেও আন্দোলন চলে রামপুরা, যাত্রাবাড়ি, বাড্ডা, শাহজাদপুর সহ বিভিন্ন এলাকায়। পুলিশের সাথে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। ঢাকার প্রায় সব রাস্তায় ছিল সেনা সদস্যদের অবস্থান, চলছিল টহল। বিটিভি ভবন অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে অজ্ঞাতদের বিরুদ্ধে। মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত 2টি স্টেশন সচল হতে 1 বছরের বেশি সময় লাগতে পারে বলে জানায় ডিএমটিসিএল। ন্যূনতম 1 বছর, বেশিও লাগতে পারে।
পরিস্থিতি বিবেচনায় সরকার টানা 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। কারফিউর কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও যাত্রী ভোগান্তি বেড়ে যায়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুল সংবাদ প্রচার করায় তাদের চিঠি দেয়া হচ্ছে, এমনটা জানান তখনকার পররাষ্ট্রমন্ত্রী। কিছু কিছু ইন্টারন্যাশনাল মিডিয়া আমাদের দেশে গত কয়েকদিনের ঘটনা প্রবাহ নিয়ে ডিস্টর্টেড নিউজ এবং রং নিউজ পাবলিশ করেছে। রাতেই কারফিউ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, রিজভী সহ বিএনপি জামাতের 70 নেতাকর্মীকে আটক করে ডিবি পুলিশ। এছাড়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তার স্ত্রী। দেশ জুড়ে রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিল, চলছিল চেকপোস্টে তল্লাশি ও সেনা টহল। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কারফিউ শেষে গোপালগঞ্জে 144 ধারা জারি করা হয়েছে। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই বিধিনিষেধ। জেলা প্রশাসন জানিয়েছে, এই সময়ের মধ্যে যে কোনো ধরনের সভা, মিছিল ও জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। 144 ধারার আওতামুক্ত শিক্ষার্থী, সরকারি অফিস সহ জরুরি পরিষেবা সমূহ শহর জুড়ে জোরদার আছে নিরাপত্তা। স্বাভাবিক জেলার পরিস্থিতি। গেল বুধবার সহিংসতার পর জেলায় জারি ছিল কারফিউ। গতকাল তা শিথিল করা হয়। নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষায় রাষ্ট্রের ব্যর্থতার জন্যই দেশে জাতিসংঘ মানবাধিকার অফিস চালু হলো বলে মনে করেন বিশ্লেষকরা। এতে করে রাষ্ট্রীয় গুম, খুন, হত্যা সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমার পাশাপাশি ন্যায় বিচার পাওয়ার পথ সহজ হতে পারে বলে ধারণা তাদের। মূল্যায়ন এর মেয়াদ আরও বাড়বে কিনা তা নির্ভর করছে ভবিষ্যতে মানবাধিকার ইস্যুতে সরকারের গৃহীত পদক্ষেপ ও আন্তরিকতার ওপর। মাহফুজ মিশুর রিপোর্ট। 24 জুলাই হত্যাকাণ্ড তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠিয়েছিল জাতিসংঘ। তখন থেকে আলোচনায় ছিল জাতিসংঘ মানবাধিকার কমিশনারের ঢাকা অফিস চালুর। দীর্ঘ যাচাই বাছাইয়ের পর এই অফিস স্থাপনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার তাতে সই করেন মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। ফলে আনুষ্ঠানিকভাবে এখন বাংলাদেশে কাজ শুরু হয়েছে জাতিসংঘ মানবাধিকার অফিসের। গুলশানের ইউএন হাউস থেকেই কার্যক্রম চলবে সংস্থাটির। কম্বোডিয়া, ইয়েমেন, সুদান, সিরিয়া, প্যালেস্টাইনের গাজা ও রামাল্লা, তিউনিশিয়া, লাইবেরিয়া সহ অন্তত 16 দেশে কাজ করছে এমন অফিস। অনেকেই প্রশ্ন তুলছেন, এর মধ্য দিয়ে কি এসব দেশের কাতারে যুক্ত হলো বাংলাদেশ? ন্যাশনাল ইনস্টিটিউশনগুলোর একটা ভরসার জায়গা যদি তৈরি হওয়ার মতো ব্যাপার ঘটতো এত বছরে, তাহলে আমরা আন্তর্জাতিক এই সংস্থাকে বাংলাদেশে ইনভাইট করার মতো প্রয়োজনীয়তা আসলে ঘটতো না। আমাদের যে ইন্ডিকেটরগুলো ইতিপূর্বে ছিল কিংবা এখনো পর্যন্ত বিগত 11 মাসের কথাও যদি আপনি বলেন, যেসব ইন্ডিকেটরগুলো আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, তাতে তাদের আশাটা অনেক ক্ষেত্রে এই পথটাকে সহজ করে দিয়েছে। কিছু কিছু কনসার্নস রেজ করা হচ্ছে যে দেখা গেছে অনেক দেশে হস্তক্ষেপ করার একটা টেন্ডেন্সি থাকে, সেটাও কি এখানে হবে নাকি? সো অনেক বড় আকারেই কিন্তু এটা নির্ভর করবে আগামী সরকারের উপর, যে তারা কি ধরনের সম্পর্ক বজিয়ে রাখতে পারে। রাষ্ট্র বা সরকার কর্তৃক গুম, খুনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে যেসব বাহিনী বা সংস্থা আগে থেকে অভিযুক্ত, যারা প্রায় ধরাছোঁয়ার বাইরে থাকতেন, তারা এখন সতর্ক থাকবে বলে বিশ্বাস বিশেষজ্ঞদের। মানবাধিকার সংগঠনগুলো যতটা সোচ্চার ছিল, তেমনি ততটাই হচ্ছে রাষ্ট্রের তরফ থেকে তাদের কথা শোনার ক্ষেত্রে অনীহা কিংবা তদন্তের ক্ষেত্রে অনীহা। ভিন্ন ভিন্ন জায়গায় আমরা দেখি যে আসলে কোনো রকমের সরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করেনি। তারা আসার ফলে অন্তত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিছুটা হলেও অ্যাক্ট করার চেষ্টা করবে, ব্যবস্থা নেওয়ার হয়তো কিছু না কিছু হলেও চেষ্টা করবে, সেইটা অন্তত নিশ্চিত করা গেল। যে কোনো সরকারের জন্যই এরকম চ্যালেঞ্জ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে করে একটা অথরিটেরিয়ান সরকারে পরিণত না হয়। এতে করে হবে কি, জবাবদিহিতাও অনেক দূর আমরা নিশ্চিত করতে পারবো, যে সরকারের সবসময় গণনায় থাকবে যে এখানে এমন একটা অফিস আছে এবং আন্তর্জাতিক মহলে ওনাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে যদি ঢালাওভাবে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন ওনাদের অধীনে হতে থাকে।
সমঝোতা অনুযায়ী 3 বছরের জন্য ঢাকায় কাজ করবে জাতিসংঘের মানবাধিকার অফিস। আপাতত 3 বছরের জন্য হলেও ভবিষ্যতে এই অফিস থাকবে কি থাকবে না সেটি নির্ভর করছে আগামীতে সরকার মানবাধিকার রক্ষায় কতটা সোচ্চার হয় তার উপর। আর তাই এই জাতিসংঘ অফিস চালু নিয়ে যে বিতর্ক কিংবা শঙ্কা, তার সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে বাংলাদেশের সরকার এবং তাদের মানবাধিকার নিয়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ইউএন হাউস, ঢাকা। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের পুঁজিবাজার, বেড়েছে সূচক এবং লেনদেনের পরিমাণ। তলানিতে থাকা আস্থার সংকট কাটতে শুরু করেছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে। সংশ্লিষ্টরা বলছেন, বাজার থেকে মুখ ফিরিয়ে নেওয়া বড় বিনিয়োগকারীরা আবারও বাজারমুখী হচ্ছেন, যার প্রভাব পড়েছে লেনদেনে। এটি টেকসই করতে ভালো শেয়ারের সরবরাহ বাড়ানোর পাশাপাশি অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে। বিএসইসি বলছে, বর্তমান কমিশন লেনদেনে কোনো হস্তক্ষেপ করছে না, তবে সুশাসন প্রতিষ্ঠায় আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। টানা 10 মাসের দরপতনে তলানিতে নেমে যায় দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর সূচক কমে দাঁড়ায় 4600 পয়েন্টের ঘরে, আর দৈনিক লেনদেন 250 কোটিতে। তবে সেই অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের পুঁজিবাজার। 1.5 মাসের ব্যবধানে সূচক 517 পয়েন্ট বেড়ে 5100 পয়েন্টের উপরে। দৈনিক 250 কোটি টাকার লেনদেন এখন প্রায় 800 কোটি টাকার ঘরে, আর বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে 45,000 কোটি টাকার উপরে। পুঁজিবাজার গতিশীল হওয়ায় আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের। এখনের ধারাবাহিকতা চান তারা। আস্তে আস্তে মানুষের কনফিডেন্স লেভেলটা ফিরে আসতেছে, বিনিয়োগকারীরা আবার বাজারমুখী হচ্ছে, এবং আমরা আশাবাদী যে বাজার আস্তে আস্তে তার নিজস্ব গন্তব্যের দিকে চলে যাবে। এখন লাল নীলের একটা চলতেছে, আমরা বিনিয়োগকারীরা, সাধারণ বিনিয়োগকারীরা এটাকে আমরা পজিটিভলি নিচ্ছি এবং আশা করতেছি যে মার্কেটটা এখানে পজিটিভ থাকবে ইনশাল্লাহ। যে মার্কেটে এখান থেকে মানে অন্তত আরও 700-1000 পয়েন্ট মিনিমাম বাড়া উচিত আর কি, খুব শীঘ্রই আর কি। সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় দরপতন থেমেছে পুঁজিবাজারে। লেনদেনের পরিমাণ বৃদ্ধিও ইতিবাচক দিক। এটি অব্যাহত থাকলে নতুন বিনিয়োগকারীও আসবে বাজারে। তবে গতিশীলতা টেকসই করতে হস্তক্ষেপ বন্ধ করতে হবে বলেও মনে করেন তারা। টেকসই করার জন্য আমাদেরকে পজিটিভ থাকতে হবে, ইন্টারফারেন্স কম করতে হবে, যাতে কোনো রকম ইন্টারফারেন্স না হয়। বাজারটাকে বাজারের মতো করে চলতে দিতে হবে এবং কোনো রং প্লে যাতে কেউ না করতে পারে, এই সুযোগ এসে কেউ যাতে সুযোগ না নিতে পারে, সেই জায়গাটাতে এসএসসির লক্ষ্য রাখা উচিত। বিএসইসি বলছে, গেল 11 মাসে পুঁজিবাজার সংস্কারে বেশ কিছু উদ্যোগ নিয়েছে কমিশন। পরিবর্তন আনা হচ্ছে আইপিও, মিউচুয়াল ফান্ড এবং মার্জিন ঋণের আইনেও। সুশাসন প্রতিষ্ঠার এসব উদ্যোগে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে বলে মনে করে নিয়ন্ত্রক সংস্থা। কমিশন কিন্তু আর একটা জিনিস করেছে, সেটা হলো যে দুষ্টের দমন, শিষ্টের পালন। কমিশন কিন্তু স্টক এক্সচেঞ্জ বলেন, মার্কেটের অন্য জায়গায় বলেন, কোথাও অযাচিত হস্তক্ষেপ করছে না। একটা লেভেল প্লেইং ফিল্ড কিন্তু তৈরি হয়েছে, যে কেউ বিনিয়োগ করছে, কোনো বাধা নাই, যে এটা কিনেন, এটা বিক্রি করেন, এই ধরনের কোনো নাই, যার কারণে বিনিয়োগকারীদের আস্থা এসছে। কারসাজির মাধ্যমে কেউ যেন পুঁজিবাজারকে অস্থির করতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশের অত্যাধুনিক অস্ত্রের রমরমা ব্যবসা চলছে সামাজিক মাধ্যমে। এতে জড়িত সব অ্যাকাউন্টই ইয়েমেন থেকে পরিচালিত হয়। অভিযোগ উঠেছে, হুতি সংশ্লিষ্ট অস্ত্র ব্যবসায়ীরা বিক্রি করছে এসব অস্ত্র। ওয়াশিংটন ভিত্তিক প্রযুক্তি বিষয়ক গবেষণা সংস্থা টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট টিটিপির এক অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এক্স ও হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল হ্যান্ডেলে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হয় অস্ত্রগুলো। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি সহ বিভিন্ন সময় নানা বিতর্কে জড়িয়েছে বহুল প্রচলিত সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপ ও এক্স। এবার নতুন বিতর্কে জড়ালো এগুলোর নাম। অভিযোগ উঠেছে, অস্ত্রের রমরমা ব্যবসা চলছে এক্স ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
ওয়াশিংটন ভিত্তিক প্রযুক্তি বিষয়ক গবেষণা সংস্থা টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট বা টিটিপির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ও ধনকুবের ইলন মাস্কের এক্স ব্যবহার করে অস্ত্র বিক্রি করছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির সাথে সংশ্লিষ্টরা। রীতিমতো বিজ্ঞাপনও প্রচার করা হচ্ছে। অনুসন্ধানে টিটিপি অস্ত্র বিক্রির সাথে যুক্ত 130টি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করেছে, যেগুলো অত্যাধুনিক রাইফেল, গ্রেনেড লঞ্চার, পুলিশ মডেলের AK-47 মতো অস্ত্রের বিজ্ঞাপন দিয়েছে। রয়েছে অনেক মার্কিন অস্ত্র। এর মধ্যে 119টি অ্যাকাউন্টের লোকেশন হিসেবে উল্লেখ করা হয় ইয়েমেন। বিভিন্ন পোস্ট, লোকেশন ট্যাগ ও যোগাযোগের জন্য দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরের কান্ট্রি কোড বিশ্লেষণে দেখা গেছে বাকি 21টি অ্যাকাউন্টও ইয়েমেন ভিত্তিক। এর মধ্যে আবার অর্ধেকের বেশির অবস্থান হুতি নিয়ন্ত্রিত সানায়। টিটিপির বিশ্লেষণ বলছে 130টি অ্যাকাউন্টের মধ্যে 61% খোলা হয়েছে ইলন মাস্ক এক্সের দায়িত্ব নেওয়ার পর। এর মধ্যে অন্তত 35টি অ্যাকাউন্ট থেকে বিক্রি করা হয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের অস্ত্র। ধারণা করা হচ্ছে 2021 সালে মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর তাদের ফেলে যাওয়া বিপুল অস্ত্র কালোবাজারের মাধ্যমে পৌঁছেছে ইয়েমেনে। বলা হচ্ছে হুতির কার্যক্রমকে গতিশীল করতে অর্থ সংগ্রহের জন্য সেসব বিক্রি করছে গোষ্ঠীটির সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এসব অ্যাকাউন্টের বেশিরভাগই আবার বিজনেস অ্যাকাউন্ট। বিভিন্ন প্রিমিয়াম ফিচারও ব্যবহার করছে তারা। এছাড়া বিজ্ঞাপনের জন্য ডলার খরচ করে প্রমোশনও করে থাকে। যে কোনো ধরনের অস্ত্র কেনাবেচা হোয়াটসঅ্যাপ ও এক্সের নীতিমালা পরিপন্থী, আর তাই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এক্স ও মেটা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।